আমার নাম নন্দিনী, বাবার নাম গগন। তোমার নাম কি গো? আমার নাম প্রদীপ, আমি পদ্মা নদীর মাঝি। যদি বলো তোমাকে এই নদী পার করে দিতে পারবো। ওতে আমার কাজ নেই গো। ঘরে বুড়ো বাপ আমার পথ চেয়ে বসে আছে। বিকেল বেলা এমন একা একা নদীর ঘাটে আসো, তোমার ভয় লাগে না? বাহ, কি সুন্দর কথা! আমাদের গ্রামে আমি ভয় কেন পাবো গো? তোমার যদি ভয় থাকে তাহলে তুমি নৌকা নিয়ে যেতে পারো। ঘরে আমার ঢের কাজ পড়ে আছে। এই নৌকায় করে আমার গায়ের বউ করে নিয়ে যাব। তৈরি থেকো তুমি। ঘটি বাড়ির বাঙাল বউ হবে তুমি, বুঝলে? কখনো না, আমি ঘটিদের বাড়ির বউ কখনো হব না। আমার কি দায় পড়েছে বাঙাল মেয়ে বাঙাল ছেলের বাড়িতে বউ হয়ে যাব? এই প্রদীপ মাঝির নজরে যখন পড়েছো, তখন তোমাকে আমার বাড়ির বউ না করে ছাড়ছি না। দেখো বাপু, আমাদের দুজনের দুরকম সামাজিক পরিচয়, তারপরেও আমাকে কেন এত জ্বালাচ্ছ? জ্বালানোর অত দেখেছো কি? বিয়ে করে যেদিন সকালবেলায় তোমার হাতে লুচি আর বেগুন ভাজা খাবো, তখন বুঝবে যে প্রদীপ কি জিনিস। ওসব বাদ দাও। আমি বাঙাল, আমি কোনো ঘটিদের বাড়ি যাব না। আর গেলেও কোনোদিন বাঙাল ছাড়া রান্নাই করব না। আমিও তোমাকে অত সহজে ছাড়ছি না গো। মাগো, আমার আজ মনটা বড় খারাপ। কি হলো রে খোকা, তোকে কেউ কিছু বলেছে? মা, আমি যা বোঝাতে চাইছি তোমাকে তা কিভাবে বোঝাবো? হো, বুঝতে পেরেছি। চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছে। মা, তুমি বুঝতে পারছো না, আমি আর ছোট্টটি নেই, পদ্মা নদীতে নৌকা চালাই। যা বলবার তা স্পষ্ট করে বললেই পারিস। এত ভাব নিয়ে বলতে হবে না। আমি তো বাপ মারা যাওয়ার পর তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখিনি। মা, আমি বিয়ে করতে চাই। তোমার বৌমা আনতে হবে তো। তোমার তো একা একা সংসারে কাজ করতে কষ্ট হয়। তাই তো বলি, ছেলের এত ভাব কিসে? আমি রূপমতী পিসিকে বলবো মেয়ে দিতে। না, মেয়ে আমার পছন্দই আছে, তুমি শুধু আমাকে এনে দাও। বাবা, তলে তলে এত দূর? তাহলে তো ভালোই হয়। তা কোথাকার মেয়ে? কার মেয়ে? নাম কি? আমি এত প্রশ্নের উত্তর একসাথে দেব কিভাবে? নদীর ওপারের ওই গগন বাবুর মেয়ে, নাম নন্দিনী। হায় হায়, ও পারে তো বাঙাল থাকে। ওদের সাথে কেমন করে আত্মীয়তা করি? ওদের চাল চলন আর আমাদের চাল চলন তো আলাদা। ও মেয়ে কি আমাদের বাড়িতে এসে সব মানিয়ে নিতে পারবে? সে পরে দেখা যাবে। রূপমতীকে আমার চাই চাই। ওকে যদি তুলে এনে বিয়ে করতে হয় তাহলে তাই করব। বাবা, এত দূর? বলি, আগে তো বিয়ের কথা বললেই রেগে যেতি, আর এখন বিয়ের জন্য তো আদা জল খেয়ে নেমেছিস। তাও তো করতে হবে না। দুদিন পর আমি তোকে নিয়ে গগনবাবুর বাড়ি যাব। যদি পারি মেয়ে বিয়ে করিয়ে সঙ্গে নিয়ে আসবো। আমার একমাত্র ছেলে বলে কথা। এই তো আমার লক্ষ্মী মা। দাদা, আপনার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তা আপনারা তো মনে হয় এ গায়ের লোক না। ঠিক ধরেছেন দাদা, আমরা অন্য গায়ের লোক, কিন্তু এই গায়ে এসেছি কুটুম্বিতা করতে। কুটুম্বিদে করতে এসেছেন তো ভালো কথা। তা আপনারা কোথায় থাকেন? আমরা থাকি নদীর ওপারে। সে কি কথা গো, ওপারে তো থাকে সব ঘটি। ঘটি বলে কি কুটুম্ব করতে নেই? তা থাকবে না কেন? আরে ঘটির সাথে ঘটিরা কুটুম্বিদে করবে, আর বাঙালের সাথে বাঙালরা। আমার ছেলে বড় ভালো গো। আপনার মেয়ে সুখী হবে। আমরা বিয়েতে কোনো পণ চাই না, আর কোনোদিন কোনো পণ চাইবো না। আমার বাপ মরা ছেলে, ওর কোনো আবদার অপূর্ণ রাখিনি আমি। আপনার ছেলের নাম কি? প্রদীপ, প্রদীপ মাঝি। সে বাজে ছেলেটা। নদীতে আমার মেয়ে সেদিন জল আনতে গিয়েছিল, একটা মাঝি অনেক উল্টোপাল্টা কথা বলেছিল, ওই ছেলেটাই মনে হচ্ছে। আমার ছেলে ও ধরনের লোক না। বিয়ে করতে চেয়েছিল, আর তো বেশি কিছু না। বলি, ঘটিদের আবার আচার আচরণ, এরা না জানে রান্না, না জানে কথা। এক একটি মেয়ে মানুষ দেখলো আর অমনি ভাব করতে চাইলো। কে জানে বাবু আরো কতজনের সাথে ভাব জমায় রোজ। সে বুঝেছি গো।
আপনি আমাদের সাথে কুটুম্বিতা করবেন না, তা ভালো কথা, কিন্তু বিধাতা চাইলে তো আর ঠেকা দিয়ে রাখতে পারবেন না। গিন্নি শুনছো? তা আমার চেঁচাচ্ছ কেন গো? বলি তোমার কি মাথায় বাজ পড়লো নাকি? আমার মাথায় যদি বাজ পড়ে তাহলে আমি অন্যদের মাথায় বাজ ফেলবো কি করে গো? তা এবার কার মাথায় বাজ ফেলবার পায়তারা হচ্ছে শুনি? আরে আমাদের প্রতিবেশী গগনের মাথায় গো। আরে ও মেয়েটা দেখেছো, মানে কি সুন্দর, একেবারে সুন্দরী টুকটুকে হয়েছে। তা কি তুমি আবার বিয়ে করবে কিনা ভাবছো? তোমার তো বিয়ে রোগ ছিল আগে থেকেই। বলি মাথা কি তোমার গেছে? আমি নন্দিনীর সাথে পবনের বিয়ে দেব। তা তোমার নেশাখর ছেলেকে বিয়ে দিয়ে কে মেয়ে দেবে? প্রস্তাব নিয়ে গেলে দেখবে ঝাঁটা দিয়ে পিটিয়ে বের করে দেবে। এমন প্যাঁচ মারবো না, আমার ছেলের কাছে মেয়ে বিয়ে না দিয়ে থাকতে পারবে না। তা কি প্যাচ একটু বলো শুনি। গগন দাদাকে আমি খুব ভালো করেই চিনি, সে তো তোমাকে তার বাড়ির আঙিনাতেই উঠতে দেয় না। আমার পাই এবার ঠাঁই হবে। একটু খুলে বললেই তো পারো, অত ভাব নেওয়ার কি আছে? তা কানে কি তালা মেরে রেখেছ? সকালে যে নন্দিনীর জন্য ঘটি বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল, গগন তো খুব রেগে গেছিল। তা নন্দিনীকে ঘটি বাড়ির লোক দেখলো কিভাবে? কোথায় আবার, নন্দিনী যখন বিকেল বেলায় নদীর ঘাটে জল আনতে যায় তখনই তো প্রদীপ মাঝির নজর পড়ে। তাহলে আর দেরি কেন গো, তোমার সাথে আমিও নেমে পড়লাম। ওগো শুনছো গো? হ্যাঁ গো, বলো গো। আরে আমরা কি ঘটি, এটাই কি আমাদের দোষ? তাছাড়া ঘটি ঘরে যদি তোমাদের জন্ম হতো তখন তোমার কি হতো? আমি অত বুঝি না গো, আমার বাবা ঘটিদের পছন্দ করে না। তাছাড়া যদি ঘটি বাড়িতে বাঙাল রান্না হয় তখন তুমি কি করবে? খেতে পারবে? কেন গো? আরে বিয়ে হলো দুটো মানুষের মনের মিলন, এখানে তো রান্নার কোনো বিষয় না। আমাদের বাঙাল রান্না খেলে বুঝবে, হাত চেটে খাবে। আরে আমাদের লুচি আর ডাল খেলে বুঝবে রান্না কাকে বলে। হ্যাঁ, আর চিংড়ি মাছের মালাইকারি খেলে ঘটি বাড়ির থেকে আসতে চাইবে না। হয়েছে গো হয়েছে, যত কিছুই হোক না কেন আমি কখনো ঘটি বাড়ি বউ হয়ে যাব না। নাকি ঘটি বাড়ি গেলে বাঙাল বাড়ির খাবার খেতে পারবে না তাই বলছো? না, আমি যত যাই বলি আমি ঘটি বাড়ি যাবই না। তোমাকে ঘটি বউ করে নিয়ে বাঙাল রান্না করাবো। হ্যাঁ, তোমার সাথে অত কথা বলে কাজ নেই, ঘরে আমার বুড়ো বাপ, তাড়াতাড়ি কি রান্না করতে হবে। তাতে কি? দেখো, তোমার বাবা হবে আমার শ্বশুর, প্রত্যেক দিন নৌকা বেয়ে আসবার সময় তোমার বাবার জন্য তোমার রান্না নিয়ে আসবো। হ্যাঁ, আরে কলস ভরা জলও দেবো। এবার রাজি নন্দিনী আমার, বলো? তুমি তো আচ্ছা বেহায়া। ও, বুঝতে পেরেছি, বাঙাল রান্না খাওয়ার জন্যই এইসব করছো তো। যা ইচ্ছে তুমি বলতে পারো গো, আমি বলে রাখলুম তোমাকে আমার বাড়ির বউ করেই ছাড়বো। তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? চিন্তিত না হয়ে কি উপায় আছে? যার ঘরে তোর মতো একটা মেয়ে আছে, যে কিনা নদীর ঘাটে প্রেম করে সময় পার করে, তাহলে আবার চিন্তা হবে না? ওসব কি বলছো তুমি? তোর যদি এতই ঘটি বাড়ির বউ হওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমাকে বলতে পারতিস। আরে এখন তো আমার দোকানদারি করাই দায়। ছি 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 রে, কি বেহায়া মেয়ে রে তুই! তোর বুড়ো বাপটার কথা মোটেও ভাবলি না একবার? তোর জন্য আমি কি না কি করেছি। তোর মা মরে যাবার পর তোর মুখের দিকে চেয়ে আমি বিয়ে করিনি। আমি নিজে আধ পেটা খেয়ে থাকলেও তো তোকে কোনোদিন এতটুকু কষ্ট দিইনি। তা তোমার কান ভারী করলো কে শুনি? তাকে আজ উপযুক্ত জবাব দেব। তা তুই কজনের মুখ বন্ধ করবি? সারা গায়ে প্রদীপ আর তোকে নিয়ে কি সব কথা রটেছে জানিস? জানি নে গো বাবা, কার পাকা ধানে মই দিলাম? আমাকে নিয়ে কে বা কারা এত নোংরা কথা রটাচ্ছে? রূপবতীর সাথে দেখা হয়েছিল, খুব ভালো ঘরে তোকে নিয়ে যেতে চেয়েছিল, আজকে ওরা না করে দিয়েছে। এখন আমার মেয়ের কি হবে? মা মরা মেয়ে নিয়ে আমি যে মনে হচ্ছে মরে যাব। তোকে যার কেউ দেখে রাখতে পারবে না রে মা। এই বিধাতা, তুমি আমাকে কোন পাপে সাজা দিলে? বাবা, তুমি যদি এত ভেঙে পড়ো কি করে চলবে? তুমি একটু শক্ত হও। তুই বুঝবি না রে,
হারের মাঝি তার ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার জন্য এত কুটচাল চালছে। বাবা আমাদের সম্পদ নিতে অমন করছে গো। আরে মা, আমি আজকে 15 দিন যাবৎ দোকান বন্ধ করে রেখেছি। ঘরে কোনো বাজার নেই। তুই শাক তুলে রান্না করছিস, কিন্তু এভাবে আর কতদিন? তুমি অত ভেবো না গো, প্রয়োজনে আমি দোকান খুলবো। তাই খোল গো মা, ওভাবে তো আর চলছে না। পরে কাউকে পেলে দোকান ভাড়া দিয়ে দেব। হরেন মাঝির কুটচাল মাত্র শুরু। এই লোক যে কত মানুষকে সর্বশান্ত করেছে, ওর অমঙ্গল বিধাতা করবেন। হ্যাঁ, তাই যেন হয়, বিধাতা যেন তাই করে। তখন ওকে ওভাবে বলা ঠিক হয়নি। ঘটি হোক, পবনের চেয়ে তো প্রদীপ অনেক ভালো ছেলে। ওসব কথা বাদ দাও। আমি শুধু চিন্তা করেছি, ঘটি বাড়িতে বাঙাল মেয়ের বিয়ে হলে মানিয়ে চলতে পারবে না। ওদের খাওয়া দাওয়া আলাদা, ওদের সাথে তুই মানাতে পারবি না। রূপবতী, তুমি এসেছো। আমাদের এই বিপদে তোমাকে ছাড়া আর কাউকে পাশে পেলাম না গো। এ কি গো, তোমাদের বিপদ আর আমি আসবো না? তুমি কি আমাদের পর? নন্দিনী ভালো থাকুক সে তো আমিও চাই। তা নন্দিনী কোথায়? ওকে যে দেখছি না। ওকে দোকানে পাঠিয়েছি। হ্যাঁ গো গগনদা, তোমাকে বলি, নন্দিনীকে এর মধ্যে তুমি দোকানে পাঠালে কিভাবে? কি করব, আবার অবস্থা তো তুমি জানোই। একদম বেকায়দায় পড়ে গেছি। যদি দোকানে না পাঠাই তবে পবন কখন এসে দোকান লুট করে নিয়ে যাবে তার ঠিক নেই। ভালো কাউকে পেলে দোকান ভাড়া দিয়ে দেব। কিন্তু তোমার দোকানের মাল লুট হলে হোক, নন্দিনীকে যদি কিছু বলে, বলি আমাদের নন্দিনীর মতো রূপবতী মেয়ে পুরো গ্রামে আর আছে? আচ্ছা, তুমি মোটেও ঠিক করনি দাদা। ওভাবে তো ভেবে দেখিনি। যাই যাই, ওকে নিয়ে আসি। বসো, একটু পর এমনি এসে পড়বে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে? আবার পোড়া কপাল, মেয়েটার মা নেই। আর আমি তো যাই যাই করছি। আর এখন কত খারাপ আমাদের সাথে ঘটেছে। মেয়েটাকে যদি উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করতে না পারি তবে মরেও শান্তি নেই। সেই ব্যবস্থাই তো করতে চেয়েছি গো। বলি প্রদীপকে নিয়েই রটনাটা রটেছে। তা যারা রটনা রটিয়েছে তাদের মুখে চুনকালি মাখাতে হলে নন্দিনী আর প্রদীপের বিয়ে দিতে হবে। কিন্তু আমরা তো বাঙাল, ঘটি বাড়ি কেউ মানিয়ে নিতে পারবে? কেন পারবে না? নন্দিনী ঘটি বাড়িতে বাঙাল রান্না করবে। আর প্রদীপ তো বলিয়েই দিয়েছে, নন্দিনীর বাঙাল রান্নায় কোনো আপত্তি নেই। তবে তাই করো গো রূপমতি। আমার আর ভালো লাগে না। প্রদীপ ছেলে হিসেবে ভালো, দেখতে শুনতে চমৎকার। আর হাড়ের মাঝির মুখে চুনকালি পড়বে তাতে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে গো। যাক, অবশেষে আমাদের ঘটি বাড়িতে বাঙাল মেয়ে এলো, তাও আবার বউ হয়ে। হ্যাঁ, এলাম গো। এবার তো আমার বাবা গ্রামে মুখ তুলে বাঁচতে পারবে। যদি তোমার বাড়িতে বউ না হয়ে আসতাম তবে পবনের ঘরে আমাকে যেতে হতো। আমার বাবা তো এই চিন্তায় শয্যাশায়ী হয়ে পড়েছিল। আরে হাড়ের মাঝি তো আচ্ছা বজ্জাত, তা না হয় কেউ অমন করে ছোট করে কাউকে। তুমি আর আমি শুধু কথাই তো বলেছি, আর এত কিছু করে ফেলেছে। যাই হোক, এবার তো সব সমাধান হয়েছে গো। এবার একটু হাসো লক্ষ্মীটি। সত্যি, যারা খারাপ তারাই খারাপ দেখে গো। কদিন পর তোমাদের গ্রামে গিয়ে ওদের একটু শিক্ষা দিয়ে আসবো। তুমি অনেক ভালো গো, আমার দুর্দিনে আমার পাশে থেকেছো। আর এমনি ভাবে সব সময় পাশে থেকো গো। তাই থাকবো। আরে এখানে প্রথমে একটু মানিয়ে নিতে কষ্ট হবে গো, কিন্তু তারপরেই সব ঠিক হয়ে যাবে। বাবা কি করছে কে জানে। এখন চিন্তামুক্ত হয়েছেন, দেখবে এখন সুস্থ হয়ে যাবেন। এবার ঘুমাও লক্ষ্মীটি। পবনকে দুটো কথা না শোনাতে পারলে আমার ঘুম হবে না। তোমার হয়ে না হয় দুটো কথা আমি শুনিয়ে দেব। দেখ পবন, আমার মেয়ের জামাই আমার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। মেয়ের জামাই পদ্মা নদীতে নৌকা চালায় তোর বাবার মতো। সে কি গো দাদা, মুখে তো তোমার কোনো রানেই দেখছি। ঘটি বাড়িতে বাঙাল রান্না হয়, বুঝতে কি পেরেছেন? আরে করবেই বা কোন মুখে? আরে ছেলে বেকার, শুধু মদ গেলে বসে বাপও তেমনি। আরে চাল খেলে ছেলে বিয়ে করতে চায়। যার ছেলে কাজ করতে পারে না তার বাবা মার এত বৌমা দেখবার শখ কিসের? ছেলে বিয়ে করাবে আর বৌমা দিয়ে বুঝি পদ্মা নদীর নৌকা চালিয়ে সংসার চালাবে বোধ হয়। হ্যাঁ, হাড়ের মাঝির তো এই কামনা। আরে একরত্তি ছেলে, বৌমা চায় 10 রত্তি।
কেমন আছো গো গগন দাদা? তা ভালোই আছি। তুই কেমন আছো গো? ভালো আছি। তা তোমার মেয়ের বাড়ি থেকে এলাম, ওরা তো তোমার মেয়ের হাতের বাঙাল রান্নার মুগ্ধ। আমাকে সাথে করে কত কিছু দিল, তোমাকে নিয়ে খেতে বললো। কপালে লিখন ঘটি বাড়ির বাঙাল রান্না। তা ঘটিদের রান্নাও কম মজাদার নয়। বেগুন ভাজা, ভুনা ডালের সাথে গরম গরম লুচি, পাঁপড় আর চিংড়ি মাছের মালাইকারি। তবে যাই বলো গো, আমাদের বাঙাল রান্না যে একবার খাবে, পৃথিবীর কোনো খাবারের স্বাদ পাবে না গো। তা তুমি একদম শতভাগ খাঁটি কথা বলেছ। তুমি তো খুব বলেছিলে দোকানদারি করবে না, আর এখন পাকাপাকি ব্যবসায়ী হয়ে গেছো। আগে ছিল একটি দোকান, আর এখন 3টি। সবই হয়েছে মেয়ের জামাইয়ের সহযোগিতায়। নদীর ওপার থেকে মাল এনে দেয় আর এপার থেকে মাল নিয়ে যায়। এতে আমার যেমন লাভ তেমন ওরও লাভ। তা যা বলো, তোমার মেয়ের আত্মীয়রা কিন্তু বেশ ভালো। তা হরেন মাঝির খবর জানো? আরে ওর মতো নরকের কীটের খবর কে জানে, হয়তো আবার কারোর অনিষ্ট করবে ভাবছে। সেদিন শ্রীমতী বলছিল তুমি আর তোমার মেয়ের জামাইয়ের খুব কথা শুনিয়েছো। গটি বাড়িতে বাঙাল রান্না হয়ে সে কথা ওদের খুব লেগেছে। ওরা বলছে পবনকে পদ্মা নদীর মাঝি বানিয়েই ছাড়বে। পদ্মা নদীর মাঝি হওয়া চারটিখানি কথা নয়। আরে একে তো পবন নেশাখোর, তার উপর পদ্মা নদীর মাঝি হতে চায়। পদ্মা নদী যে ওদের গিলে খাবে। তা তুমি মন্দ বলনি গো। পবনকে পদ্মা গিলে খেলে দুনিয়া থেকে আপদ বিদেয় হবে। হাড়ের মাঝির মতিগতি ভালো না। তোমার যদি নদীর উপরে যেতে হয় তাহলে সাবধানে যেও। নন্দিনীর বিয়ে হওয়ার পর ওদের ক্ষোভ আমার উপর। তোমার কি লাগবে, সব ঠিক মতো নিয়েছো তো? সে তো নিয়েছি। কত দাম হলো? মেয়ের খবর এনেছো তাই এসব তোমার উপহার। বাবা, সে তো সুখবর। কি ব্যাপার, হঠাৎ গরিবের বাড়িতে হাতির পা? আমার সব শেষ হয়ে গেছে দাদা, আমার সব শেষ। তা কি হলো আজকে তোমাদের এই রূপ? সারা জীবন তো কেবল মানুষের অনিষ্ট করতে দেখেছি। আমার সব শেষ গো দাদা। আমার ছেলে পদ্মা নদীতে নৌকা চালাতে গিয়ে নৌকা সহ ডুবে মারা গেছে। এখন আমার সব শেষ, একমাত্র ছেলে নৌকা দুটোই শেষ। আমি আজকে পথের ফকির। সে তো হবেই। তোমার নেশাখোর ছেলে পদ্মা নদীতে নৌকা চালাতে গিয়েছে, পাগলি পদ্মা তো গিলে খাবেই। তুমি সাথে গেলেও তো হতো, ধীরে ধীরে শিখতো। সবটাই কপাল। নেশা ছেড়ে দিয়েছিল, কিন্তু কিভাবে যে হলো। সারা জীবন ভোর কেবল পরের অনিষ্ট করেছো, এবার বোঝো বিধাতার লীলা। আমি পবনের সাথে নন্দিনীর বিয়ের জন্য কুটচাল চেলেছিলাম, তাই বিধাতা আমাকে এই সাজা দিল। তুমিও তো কম করনি। গ্রামের কাউকে না কাউকে যখন যেভাবে পেরেছো সেইভাবে বেকায়দায় ফেলে নিজে লাভ করেছো। তোমার বউ তো কম না। যদি তোমাকে ভালো বুদ্ধি দিত তবে কি আর আজকের দিনটা দেখতে হতো? আমার ছেলের বিয়ে দিতে পারছিলাম না কোনোভাবে। নেশাকর ছেলেকে কে মেয়ে বিয়ে দেবে? নিজের সাথে নৌকা নিয়ে নৌকা চালাতে শিখেছিলাম। শেষে এক ঘটির বাড়ির মেয়ে আনতে চেয়েছিলাম। ওরা বলেছিল পবন যদি একা নৌকা চালিয়ে ওপারে যেতে পারে তবেই মেয়ের বিয়ে দেবে। আর যে তো ছিল ঘটি বাড়ির মেয়ে এনে তোমার বাঙাল রান্না করে দেবে, দেখিয়ে দেবে একেবারে। বাপখানাও যেমন জেদি, ছেলেটাও তেমন। কত নিষেধ করলাম, তাতে কোনো কাজ হলো কিনা? সে তো গেলই ওপারে চিরতরে, আর আমার একমাত্র ছেলে, আমার তো আর কিছুই রইলো না। কি আর করবে, ভাগ্যের নির্মম পরিহাস মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এ দুঃখ কি আর মেনে নেওয়া যায়? হ্যাঁ, সব সময় মনে রাখবে, পরের অনিষ্ট করলে নিজের অনিষ্ট হবেই। ও মা, ও কি হরেন দাদা, তোমার নিজের বাড়িতে অনাথ আশ্রম? তা কি করবো গো শুনি? আমার তো সবই শেষ। একমাত্র ছেলে পবনকে পদ্মা গিলে খেলো। তা বলে কি নিজের বাড়িতে অনাথ আশ্রম দেবে? এখন তো আমরা অনাথ, আমাদের আর কি আছে বলো? সারা গ্রামের মানুষের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। মরার পরে মুখে জল দিতে তো কাউকে পাবো না। তাই ওদের নিয়ে এলাম। আমাদের শেষ সম্বল দিয়ে এখন ওদের মানুষ করতে পারে কিনা দেখি। নিজের ছেলেকে তো আর মানুষ করতে পারলাম না। তা কি হবে গো, এখন এত ভালো হয়ে ছেলেকেই তো খেলো পদ্মা। পরের পাকা ধানে আর কম করে তো মই দেওনি। আর দেখো তোমাদের অবস্থা। নন্দিনী শ্বশুর বাড়ির পাশে কুটুম্ব করতে চেয়েছিল, যাতে নন্দিনীর সংসার ভাঙতে পারে। আর এখন দেখো,
ঘটি বাড়িয়ে বাঙাল রান্না হয় শুনে অত হিংসে করার কি আছে? বিধাতা তো কার বিয়ে কোথায় হবে তা আগেই ঠিক করে রেখেছেন। আমাদের কর্মফলের সাজা আমরা পেয়েছি গো। আর কথা শুনিও না, সব জিততে চেয়েছি তাই আজকে বিধাতা আমাদের চিরতরে ঠকিয়ে দিয়েছেন। এই ঠক আর কোনোদিন পোষাবার নয়। বলি আমার মেয়ের জন্য তো আর কম করনি। কত বয়স হয়ে গিয়েছিল আমার মেয়ের, তার উপর মেয়েটা ছিল বোবা। কম তো আর সম্বন্ধ ভাঙনি। এবার আমার মেয়ের ছেলে দুটো স্কুলের টিচার হয়েছে। সে তো খুব ভালো কথা গো, খুব ভালো খবর। কিন্তু আমার কাছেও একটি সুখবর আছে। আমাদের আর কি সুখবর থাকবে? আমাদের এখন কেবল চোখের জল আছে। সে কেন হবে গো? আমরা যে কিছু অনাথ শিশু পালন করছি, এজন্য বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কি বলবে সরাসরি বললেই তো পারো। আমরা যে অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আমার আবারও সন্তান হবে। গিন্নি, তুমি এসব কি বলছো? আমরা যে কিছু অনাথ বাচ্চা পালছি, সেজন্য বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাহলে এতদিন পর একটা সুখবর পাওয়া গেল। হ্যাঁ রূপমতি, শোনো, তোমার নাতিদের বলবে যেন আমার এবারে বাচ্চাকে খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে একেবারে মানুষ বানায়। সে তো করবেই। তা আমার নাতনিদের কাছে ছেলে পড়াবে, সেখানে স্কুলে থেকে তো পড়াতে হবে। ভালো মন্দ কিছু খেতে পারবে না, ওখানে তো সব ঘটি। বাঙাল ঘরের ছেলে বলে কি আর বাঙাল খাবার ছাড়া থাকতে পারবে? সে কি কথা গো! আমাদের নন্দিনী আছে না, ঘটি বাড়ির বাঙাল রান্না তো সেখানেও পাওয়া যাবে। বাচ্চাদের মুখ দেখলেই কি আবার আগের রূপ ফিরে পাবো গো? আমার আগত সন্তানের দিব্যি দিলুম, কোনোদিন পরের অনিষ্ট করবার চিন্তাও করব না। আমি আবার পদ্মা নদীর মাঝি হব গো। ওসব কেন করবে গো? না গিয়ে উপায় আছে। আমাদের এখন কতগুলো শিশু পালতে হবে বলো তো? হ্যাঁ, ওদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে হলে অনেক টাকার প্রয়োজন। আমি আস্তে আস্তে আমার আমার ধানি জমির উপর একটা বিদ্যালয় করব। দেখো, আমাদের গ্রাম কেমন দিন দিন অন্য গ্রামের থেকে মানে এগিয়ে যায় দেখবে। সেখানে আমিও আমার সাধ্যমতো সহযোগিতা করব। আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি ওকে শিক্ষকই বানাবো। আর এই অনাথ বাচ্চাগুলো কি করবে? ওদেরও তাই করব। এখন এইসব বাচ্চা আমাদেরই। ওদের মুখের দিকে চেয়েই তো বিধাতা আমাকে আবার সন্তান দান করেছে।